ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্ড রাউন্ডিং অফ নাম্বারস। ভূগোলে এটার গুরুত্ব কোথায় সেটা আমি প্রথমে বলি। নাম্বার সিস্টেম হচ্ছে যখন আমরা কোনো সংখ্যাকে প্রকাশ করতে চাই, ইনফরমেশনকে যখন আমরা সংখ্যায় প্রকাশ করতে যাই তখন আমাদের নাম্বার সিস্টেমের দরকার হয়। তার মানে নাম্বার সিস্টেম হচ্ছে সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতি। ভূগোলে এটার কেন গুরুত্ব রয়েছে? কারণ ভূগোল বিভিন্ন ধরনের পরিসংখ্যান নিয়ে কাজ করে এবং দেখা যায় যে প্রায়ই ভৌগোলিক যে তথ্যগুলো সেগুলো সংখ্যাগত, যার ফলে সেগুলোকে আমাদেরকে প্রকাশ করা দরকার হয়। তার জন্য আমাদের নাম্বার সিস্টেমের প্রয়োজন হয়। নানা ধরনের নাম্বার সিস্টেম গণিতে ব্যবহার করা হয় এবং এটা স্কুল লেভেলে পড়ানো হয়। তোমাদের হয়তো অনেকেরই জানা আছে, জাস্ট আমরা একটা সূচনা হিসাবে এখানে দেখছি, কারণ ভূগোলে এই নাম্বার সিস্টেমের যে পদ্ধতি সেটা একটু ভালো করে জেনে রাখা দরকার। 4 ধরনের নাম্বার সিস্টেম আমরা দেখে থাকি: বাইনারি, ডেসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমেল। বাইনারি, যেখানে বেস ভ্যালু 2 অর্থাৎ দুটো ডিজিট বা দুটো অঙ্কের সমন্বয়ে সংখ্যার প্রকাশ করা হয়। সাধারণত কম্পিউটার সিস্টেমে এটার ব্যবহার বেশি। এখানে যে কোনো সংখ্যাকে যখন আমরা কম্পিউটারে বোঝাতে যাই 0 এবং 1 এর কম্বিনেশনেই আমাদেরকে বোঝাতে হয়, অন্য কোনো ডিজিট কম্পিউটার বোঝে না। ডেসিমেল সিস্টেমে আমরা 10টা ডিজিটের বা 10টা অঙ্কের ব্যবহার দেখি, 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ এখানে আমরা এই 0 থেকে 9 পর্যন্ত এই প্রতিটি ডিজিটের ব্যবহার করেই কিন্তু আমরা যে কোনো সংখ্যাকে প্রকাশ করি। অক্টাল সিস্টেমে সাধারণত আমরা 8টা ডিজিটের ব্যবহার করি, 0 থেকে 7। ঠিক আছে। জিওগ্রাফির ক্ষেত্রে ওয়েদার ম্যাপে আমরা যে ক্লাউড কন্ডিশন দেখায় সেখানে আমরা অক্টাল সিস্টেমটা ব্যবহার করে থাকি। হেক্সাডেসিমেলটা খুব রেয়ার কেসে ব্যবহৃত হয়, ওটা নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা এখন যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে ডেসিমেল সিস্টেম। এটা খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সাধারণ মানুষ এটা ব্যবহার করে, সাধারণ হিসাব নিকাশে ব্যবহৃত হয়, পাটিগণিত বীজগণিতের যে ক্যালকুলেশন সেখানে এটার ব্যবহার করা হয়, যার ফলে আমরা এই ডেসিমেল সিস্টেমটার উপরে বেশি গুরুত্ব আরোপ করবো। আমরা যে সমস্ত ভৌগোলিক ইনফরমেশনগুলোকে উপস্থাপন করি বা রিপ্রেজেন্ট করি নাম্বার সিস্টেমে, সেগুলো কিন্তু সবই এই ডেসিমেল সিস্টেমে। ডেসিমেল সিস্টেমের যে বৈশিষ্ট্য সেটা একটু আমরা দেখি। ডেসিমেল সিস্টেমে যে কোনো সংখ্যা যখন আমরা প্রকাশ করি তার দুটো অর্থ আছে, একটা হচ্ছে ফেস ভ্যালু, ঠিক আছে, বা প্রকৃত মান, আর হচ্ছে প্লেস ভ্যালু বা অবস্থানগত মান। এই যে 0 থেকে 9, 9টা ডিজিট, প্রতিটি ডিজিটের নিজস্ব মান আছে। তো 0-র মান 0, 1-এর মান 1, 2-এর মান 2, এইভাবে 9-এর মান 9, অর্থাৎ 10টা ডিজিটের প্রতিটির একটা করে নির্দিষ্ট মান আছে, সেটাই হচ্ছে তার ফেস ভ্যালু। যেমন আমি একটা সংখ্যা লিখেছি, দেখো 1273, তার যদি প্রতিটি 4টে অঙ্ক আছে এখানে, প্রতিটির যদি ফেস ভ্যালু দেখি তাহলে 1-এর 1, 2-এর 2, 7-এর 7, 3-এর 3। বোঝা গেল? এগুলো হচ্ছে তার ফেস ভ্যালু, অর্থাৎ সেই সংখ্যার যে নিজস্ব ভ্যালু। এবার ডেসিমেল সিস্টেমে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার প্লেস ভ্যালু, অর্থাৎ কত নম্বর পজিশনে ওই ভ্যালুটা আছে। আমরা ছোটবেলায় পড়েছি, মনে আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে ডেসিমেল সিস্টেমের প্রতিটি যে ডিজিট তার অবস্থানগত যে মান সেটাকে আমরা ওইভাবে পড়েছিলাম। যখন 1273 বলছি, ডান দিক থেকে বাদিকে আমরা যাচ্ছি, দেখো প্রথমটা এককের ঘরের অঙ্ক, পরেরটা দশকের ঘরের অঙ্ক, তারপরেরটা শতকের ঘরের অঙ্ক, তারপরেরটা হাজারের ঘরের অঙ্ক। তার মানে প্রতিটি এক ঘর পেরিয়ে যাওয়া মানে হচ্ছে 10 গুণ বেড়ে যাওয়া। দেখো প্রথমটা এককের ঘর, তার মানে এর প্লেস হচ্ছে 1 নম্বর 1, পরেরটা 1-এর 10 গুণ 10, তার মানে 7 দশকের ঘরে আছে, তার 10 গুণ হচ্ছে 100, তার মানে 2 100-র ঘরে আছে, তার 10 গুণ কত? 1000, তার মানে 1000-এর ঘরে আছে। এই দেখো আমি লিখেছি। তাহলে 1-এর প্লেস ভ্যালু কত? 1000-এর ঘরে আছে, তাহলে 1 ইন্টু 1000 মানে 1-এর প্লেস ভ্যালু হয়ে গেল 1000। 2 শতকের ঘরে আছে, তাহলে 2 ইন্টু 100 করলে কত হয়? 200, তাহলে 2-এর প্লেস ভ্যালু 200। 7 দশকের ঘরে আছে, তার মানে 7 ইন্টু 10 করলে 70, তার মানে 7-এর প্লেস ভ্যালু 70। আর 3 এককের ঘরে আছে, তাহলে 3 ইন্টু 1 করলে 3 হয়। এইবার এই যে প্রতিটি যে ডিজিট, অর্থাৎ 1, 2, 7, 3, 4টে ডিজিটের সমন্বয়ে এই সংখ্যাটা তৈরি হয়েছে। এই প্রতিটি ডিজিটের যদি প্লেস ভ্যালুগুলোকে যোগ করি তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটা পেয়ে যাবো। বোঝা গেল? তার মানে 1000 যোগ 200 যোগ 70 যোগ 3 যদি করি তাহলে আমরা 1273 পেয়ে যাবো। এটাই হচ্ছে দশমিক পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই যে দেখো, স্মলার থেকে লার্জার, অর্থাৎ 3 থেকে আমরা যদি 1-এর দিকে যাই তার পজিশন ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, প্রতি ঘরে 10 গুণ করে বাড়ছে, সেটা আমরা এখানে বুঝিয়েছি। এবার এইটার দিকে একটু খেয়াল করো। এখানে দেখো আমি একটা সংখ্যা নিয়েছি যেখানে দশমিকের পরে এবং দশমিকের আগে দুটো করে সংখ্যা আছে। ঠিক আছে। দশমিকের আগের যে সংখ্যাগুলো সেটা ওর সঙ্গে আমরা ম্যাচ করতে পারবো, অর্থাৎ এককের ঘরে 5, দশকের ঘরে আছে 4, তার মানে 5 ইন্টু 1, 4 ইন্টু 10। বোঝা গেল?
কিন্তু দশমিকের পরে যে দুটো সংখ্যা আছে দেখো, এক্ষেত্রে কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে দশমিকের পরের যে ঘরটা সেটাকে বলি 1-এর 10তম, দশমিকের পরে যে দ্বিতীয় ঘরটা সেটাকে বলি আমরা 1-এর 100তম, আর দশমিকের পরে যত আমরা ডান দিকে যাব তত 10 গুণ করে হর, অর্থাৎ 1-এর 10, 1-এর 100, 1-এর 1000, 1-এর 10,000, 1-এর 1,00,000 এইভাবে বাড়তে বাড়তে যাবে। বোঝা গেল? এখানে আমরা এই সংখ্যাটাকে বুঝিয়েছি দেখো। তাহলে 0.6 মানে হচ্ছে 6 গুণিত টেন্স, টেন্স মানে হচ্ছে 1-এর 10। আবার 0.05 মানে বেসিক্যালি 5 গুণিত 1-এর 100। বোঝা গেল? এখানে যদি আমি আরেকটা ডিজিট নিতাম তাহলে আমার কি হতো, 6 গুণিত থাউজেন্ডস, অর্থাৎ 6 গুণিত 1-এর 1000। বোঝা গেল? এইভাবে দশমিক পদ্ধতি তৈরি হয়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে কিভাবে ডেসিমাল সিস্টেমে নাম্বারকে আমরা রাউন্ড করতে পারি। রাউন্ড অফের প্রয়োজনীয়তাটা কোথায়? যখন কোনো সংখ্যাকে তার প্রকৃত যে ভ্যালু তার কাছাকাছি তার মানটাকে রেখে যদি আরো সরলীকরণ করতে চাই, সিম্পলিফাই করতে চাই, তখন আমরা সাধারণত সংখ্যাকে রাউন্ড অফ করি। ঠিক আছে? আমি একটা উদাহরণ হিসেবে যদি বলি যে ধরো আমার কাছে একটা সংখ্যা আছে 933। ঠিক আছে, আমি এটাকে রাউন্ড করে লিখতে পারি 930। ঠিক আছে, আবার আমি এটাকে রাউন্ড করে লিখতে পারি 900। এবার প্রশ্ন হচ্ছে যে কখন এটা ইউজ করব, কখন এটা ইউজ করব। রাউন্ডিং এর ক্ষেত্রে আমার কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমি ডেসিমাল পার্টের রাউন্ড অফ করছি না হোল নাম্বারের রাউন্ড অফ করছি। আমি এখানে যে উদাহরণটা দেখালাম সেটা বেসিক্যালি হোল নাম্বারের ক্ষেত্রে রাউন্ড অফ, অর্থাৎ কোনো দশমিক যখন থাকবে না তখন কোনো সংখ্যাকে আমি কিভাবে রাউন্ড অফ করব, তার নিয়মগুলো কি কি আমরা একটু দেখে নিই। ধরো হোল নাম্বারের ক্ষেত্রে আমি রাউন্ড অফ করব, তাহলে প্রথমেই আমি করতে পারি কি, রাউন্ডিং টু নিয়ারেস্ট টেন্স, অর্থাৎ দশকের ঘরের যে সংখ্যা সেই সংখ্যাটাকে আমরা রাউন্ড অফ করব। বোঝা গেল? ধরো 43, 43-এর দশকের ঘরে কে আছে? 4 আছে। তাহলে 43 যদি হয় তাহলে আমি যখন নিয়ারেস্ট 10 রাউন্ড অফ করব, তার মানে আমি দেখব যে এককের ঘরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার উপরে ভিত্তি করে আমি দশকের ঘরের সংখ্যাটাকে বদলাবো। নিয়মটা কি, যদি নিয়ারেস্ট 10 বলে তাহলে এককের ঘরের সংখ্যাটা আমি দেখব, এককের ঘরের সংখ্যাটা যদি 0 থেকে 4-এর মধ্যে হয় তাহলে দশকের ঘরের সংখ্যাটা কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে 43 আছে, তাই অর্থাৎ এককের ঘরের সংখ্যাটা যেহেতু 3 আছে তাই এই 43 সংখ্যাটা 40-এর কাছাকাছি, তাই আমি নিয়ারেস্ট 10 হলো 40, অর্থাৎ 4 4ই থেকে গেল, 4-এর কোনো বদল হলো না, 3টা হওয়া হয়ে গেল। বোঝা গেল? আবার ধরো 249, এটাকেও আমি বলেছি নিয়ারেস্ট 10, মানে দশকের ঘরের সংখ্যাটাকে আমি বদল করব। কিভাবে করব দেখো, যেহেতু এককের ঘরের সংখ্যা কত, 5 থেকে 9-এর মধ্যে যদি থাকে তাহলে কি বলেছি, বাড়াবো। 0 থেকে 4-এর মধ্যে হলে বাড়াবো না, 5 থেকে 9-এর মধ্যে হলে বাড়াবো। তাহলে এককের ঘরের সংখ্যা কত আছে? 9 আছে। তাহলে এক্ষেত্রে দশকের ঘরে যে সংখ্যাটা সেটাকে আমরা 1 বাড়িয়ে দেবো, তাই 249-কে আমি করলাম 250। বোঝা গেল? এই সংখ্যাটা দেখো 146, এখানেও দেখো এককের ঘরে 6 আছে, অর্থাৎ 5 থেকে 9-এর মধ্যে আছে, তার মানে আমি দশকের ঘরের সংখ্যাটাকে 1 বাড়িয়ে দেবো, অর্থাৎ 150 করলাম। এটাকে বলা হয় রাউন্ডিং আপ টু নিয়ারেস্ট 10, অর্থাৎ দশকের ঘরের সংখ্যাটা তার কাছাকাছি যে দশকের ভ্যালু সেটার কাছে নিয়ে যাব। এক্ষেত্রে 43, তাহলে এর কাছাকাছি দুটো ভ্যালু হতে পারে দশকের, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 40। তাহলে আমি এটা 40-এর কাছে যাব না 50-এর কাছে যাব সেটাকে বলে দেবে এককের ঘরের সংখ্যাটা বলে দেবে। বোঝা গেল? তাই আমি যেহেতু 3 5-এর কম সেই জন্য এটা 40-এর কাছাকাছি, তাই আমি 40 লিখলাম। আবার দেখো 49, 49টা তার নিয়ারেস্ট 10 বলতে 50 অথবা 40, তাহলে আমি এটা কত করব, 9 আছে এককের ঘরের সংখ্যা, অর্থাৎ 5-এর বেশি, তার মানে 49টা 50-এর কাছাকাছি, তাই আমি লিখলাম 250। আবার 46, এটাও ওই 50 আর 40-এর মাঝখানে, অর্থাৎ তার
নিয়ারেস্ট যে 10th ভ্যালু, সেটা 10 ভ্যালু, সেটা হচ্ছে 40 অথবা 50। সেক্ষেত্রে এটা আমি 40-এর কাছে যেতে পারি বা 50-এর কাছে যেতে পারি, কিন্তু কিভাবে যাব? এককের ঘরের সংখ্যাটা দেখব, 5-এর বেশি আছে, তাই আমি 150 গেলাম। বোঝা গেল? 2 নম্বরটা কি বলছে? 2 নম্বরটা বলছে যে রাউন্ডিং টু নিয়ারেস্ট হান্ড্রেডস, অর্থাৎ আমার যেটা শতকের ঘরের অঙ্ক তাকে আমরা পরিবর্তন করব কিসের উপরে ভিত্তি করে? দশকের ঘরের, অর্থাৎ তার আগের ঘরের সংখ্যার ফেস ভ্যালুর উপরে ভিত্তি করে। ধরো 1193 আছে, ঠিক আছে? তাহলে আমার শতকের ঘরে আছে 1, তার মানে এটাকে আমরা পরিবর্তন করব এই দশকের ঘরের সংখ্যার উপরে ভিত্তি করে। তাহলে 1193 আছে, এবার দশকের ঘরের সংখ্যা কত আছে? 9, তার মানে 5 থেকে 9-এর মধ্যে 5-এর বেশি সংখ্যা, তার মানে আমি তাহলে 1193-টিকে এই একটাকে 2 করবো, তাহলে হয়ে গেল আমার 1200। বোঝা গেল? একই রকম ভাবে দেখো 1205, তাহলে এই দশকের ঘরে 0 আছে, তাহলে কি হবে? কোনো চেঞ্জ হবে না, তাহলে আমার হয়ে গেল 1200, অর্থাৎ এই দুটো 00 হয়ে গেল। ঠিক আছে? আবার দেখো 17590, এই সংখ্যাটা শতকের ঘরে আছে 5, দশকের ঘরে আছে 9। সেক্ষেত্রে যেহেতু দশকের ঘরের সংখ্যাটা 5-এর বেশি, তাই জন্য আমি হয়ে যাবে 17600। বোঝা গেল? এইভাবে আমরা রাউন্ডিং করব। আবার ধরো 3 নম্বর কি বলছে? রাউন্ডিং টু নিয়ারেস্ট থাউজেন্ডস, তার মানে হচ্ছে হাজারের ঘরে যে অঙ্ক তার ভ্যালুটা আমরা এখানে চেঞ্জ করব। কিরকম? এই একই দেখো 1193, তাহলে হাজারের ঘরে অঙ্কটা কি 1, আর শতকের ঘরে 1, তাহলে কি এটা 5-এর কম, তাহলে এটা হয়ে যাবে 1000, অর্থাৎ একই থাকলো, একের কোনো পরিবর্তন হলো না, বাকিগুলো শূন্য হয়ে গেল। আবার 1205, এক্ষেত্রেও হাজারের ঘরে কত আছে? 1, হাজারের ঘরের অঙ্ক, তারপরে শতকের ঘরে 2 আছে, তার মানে 5-এর কম, সেক্ষেত্রে আমার হয়ে যাবে 1000। বোঝা গেল? পরের সংখ্যাটা দেখো 17509, এক্ষেত্রে হাজারের ঘরে কত আছে? 7, আর শতকের ঘরে কত আছে? 5, তার মানে এটা 5 বা তার বেশি, 5 থেকে 9-এর মধ্যে ভ্যালুটা, সেক্ষেত্রে আমার কি হবে? 7টা বেড়ে যাবে, 18000 হয়ে গেল। বোঝা গেল? এইভাবে আমরা কিন্তু রাউন্ড অফ গুলো করব। এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে খুব সহজ উপায়, এই যে নিয়ারেস্ট টেন্স, নিয়ারেস্ট হান্ড্রেডস বা নিয়ারেস্ট থাউজেন্ডস, তার মানেই হচ্ছে নিয়ারেস্ট 10 মানে হচ্ছে যে সংখ্যাগুলো 10 দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো আমরা পাই। ধরো 1কে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে আমরা প্রথমে 10 পাই। 2কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে আমরা 20 পাই। 3কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে আমরা 30 পাই। তার মানে এইগুলো হচ্ছে নিয়ারেস্ট 10তম সংখ্যা, অর্থাৎ এর মাঝে যাই ভ্যালু থাকুক, আমাকে হয় 10-এর দিকে যাব, না হলে 20-এর দিকে যাব। আবার 20 থেকে 30-এর মধ্যে যে সংখ্যাই থাকুক, আমরা হয় 20-এর দিকে যাব, না হলে 30-এর দিকে যাব। ঠিক আছে? এবং সেটা কি কি নির্ভর করবে এককের ঘরের সংখ্যার উপরে। এককের ঘরের সংখ্যা যদি 0, 1, 2, 3, 4 এর সমান হয়, অর্থাৎ হয় 0 আছে, না হলে 1 আছে, না হলে 2 আছে, না হলে 3 আছে, না হলে 4 আছে, তাহলে দশকের ঘরের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, শুধু এককের ঘরটা 0 হয়ে যাবে। আর যদি এককের ঘরের সংখ্যা 5, 6, 7, 8, 9, অর্থাৎ 5-এর বেশি হয়, তাহলে দশকের ঘরের সংখ্যাটা 1 বেড়ে যাবে, গিয়ে নিয়ারেস্ট কাছাকাছি যে সংখ্যাটা, ধরো যদি 10-20-এর মধ্যে থাকে, তাহলে সেটা 20-এর ঘরে চলে যাবে। বোঝা গেল? আবার ধরো যদি নিয়ারেস্ট হান্ড্রেডস বলে, তার মানে 100 দিয়ে গুণ করে করে যে সংখ্যাগুলো আমরা পাই, তার মানে 1-এর সঙ্গে 100 গুণ করলে আমরা পাবো 100, 2-এর সঙ্গে 100 গুণ করলে আমরা পাবো 200, 3-এর সঙ্গে 100 গুণ করলে আমরা পাবো 300। তার মানে এইভাবে। বোঝা গেল? রাউন্ড করা মানে হচ্ছে হয় 100 হবে, নাই 200 হবে, নাই 300 হবে, সেটা নির্ভর করছে যে সংখ্যাটার অ্যাকচুয়াল ভ্যালুটা কি। ধরো আমার সংখ্যাটা যদি 100 200-এর মধ্যে থাকে, তাহলে আমি হয় 100-এর দিকে যাবো, নাহলে 200-এর দিকে যাবো, সেটা নির্ভর করবে দশকের ঘরের সংখ্যার উপরে। ধরো আমার আছে 196, 196, তাহলে দশকের ঘরে কত আছে? 9 আছে, তাহলে 9 5-এর বড়, তাহলে আমার ওটা কি হবে? 200-তে চলে যাবো, তার মানে আমি ওটা হয়ে যাবে 200। আবার ধরো আমার আছে 145, ঠিক আছে, তাহলে আমার দশকের ঘরের সংখ্যা কত আছে? 4 আছে, তাহলে আমি সেটা কি করব? 100 করব, যেহেতু 4 5-এর কম, সেই জন্য কোনো শতকের ঘরের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, সেই জন্য তার নিয়ারেস্ট যে 100তম ভ্যালু, সেটা হচ্ছে 100 হয়ে যাবে। বোঝা গেল?
ঠিক একই রকম ভাবে যদি নিয়ারেস্ট 1000 যখন বলবে ওই রকমই 1000 দিয়ে গুণ করে করে যে সংখ্যাগুলো আমরা পাই সেইগুলোতে আমাদেরকে যেতে হবে। যেমন ধরো 1000, অর্থাৎ আমি 1-এর সঙ্গে 1000 যদি গুণ করি তাহলে 1000 হবে। 2-এর সঙ্গে যদি 1000 গুণ করি তাহলে 2000 হবে। 3-এর সঙ্গে যদি আমি 1000 গুণ করি তাহলে 3000 হবে। এইভাবে আমার 1000তম সংখ্যাগুলো পাবো। এইবার ধরো কোনো ভ্যালু যদি আমার 2000 আর 1000-এর মধ্যে থাকে, সেক্ষেত্রে আমি যে শতকের ঘরে যে ভ্যালু সেটা যদি 5 থেকে 9-এর মধ্যে হয় তাহলে হাজারের ঘরের ভ্যালুটাকে 1 বাড়িয়ে দেবো, আর যদি 0 থেকে 4-এর মধ্যে হয় তাহলে হাজারের ঘরের সংখ্যাটাকে একই রাখবো, বাকিগুলো শূন্য করে দেবো। যেমন আমরা এখানে করেছি 17509, যেহেতু এখানে 5 আছে অর্থাৎ 5 বা তার বেশি 5 থেকে 9-এর মধ্যে আছে শতকের ঘরের সংখ্যা, তাই এটা হয়ে গেল 18, 8 হয়ে গেল, তাহলে 18,000 হয়ে গেল। এখানে দেখো 2 ছিল শতকের ঘরের সংখ্যা, তার মানে হাজারের ঘরের সংখ্যাটা বাড়বে না, তাই হয়ে গেল ওটা একই থাকলো আর এগুলো শূন্য হয়ে গেল। এটাই হচ্ছে মোটামুটি রাউন্ডিং অফের নিয়ম হোল নাম্বারের ক্ষেত্রে। এবার যদি আমরা ডেসিমেল পার্ট দেখি, অর্থাৎ যদি দশমিক থাকে, দশমিকের পরে কোনো সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে রাউন্ড অফ করব। নিয়ম সেম, অর্থাৎ সংখ্যা, যে সংখ্যাটাকে আমরা পরিবর্তন করতে চাইছি তার পাশের সংখ্যা যদি 5-এর কম থাকে তাহলে পরিবর্তন করব না, 5-এর বেশি থাকে তাহলে 1 বাড়িয়ে দেবো। এটা দেখো 3.68 আছে, ঠিক আছে। তার মানে নিয়ারেস্ট 10th বলেছে, অর্থাৎ 6 নম্বর ঘরটার কথা বলেছিলাম, এইটাকে আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে নির্ভর করবে এটা তার আগের, অর্থাৎ এই ঘরটার যে সংখ্যাটা রয়েছে সেটার উপর নির্ভর করবে। এটা কত আছে? 8 আছে, তাহলে আমাকে বাড়াতে হবে। তাহলে 3.6 এর জায়গায় 7 করলাম, বা তারপরে 00, বোঝা গেল। তারপরটা দেখো 3.85 আছে। এবার 85 মানে 5 আছে, তার মানে আমি কি করবো? 8কে বাড়িয়ে 9 করে দেবো, 3.9000। তারপরটা দেখো 3.72 আছে, আমি কি করব? 2 আছে, তাহলে 7 7ই থাকবে, আমার হয়ে গেল 3.7000। বোঝা গেল। একই রকম ভাবে যদি নিয়ারেস্ট 100 বলে, তার মানে এই ঘরটা, তাই তো। তাহলে দেখো 3.6859 আছে, তাহলে আমি কি করব? 68। এবার এইটা যেহেতু পরিবর্তন করতে বলেছে, তাহলে তার পরের সংখ্যাটা কত আছে? 5 আছে, তাহলে আমার কত হয়ে যাবে? 5 মানে 8টা 9 হয়ে যাবে, তাহলে 3.69। বোঝা গেল। একই রকম ভাবে 3.852 আছে, তাহলে 2 যেহেতু আছে তাহলে কোনো পরিবর্তন হবে না, তাহলে আমার হয়ে যাবে 3.8500। একই রকম ভাবে 3.7269, তাহলে আমার হয়ে যাবে 2 এর পরে কত আছে? 6 আছে, তাহলে 2টা হয়ে যাবে 3, তাহলে 3.7300। ক্লিয়ার? এইভাবে রাউন্ড অফ করতে হয়।